বেশ বড়সড় আবছা অন্ধকার রুমের বেডে শুয়ে আছে শীতল। পিট পিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান। কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়? কার বাড়ি? কার রুম? আর স্বর্ণ আপু কোথায়? সে এখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি? তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মি হাউসের রুম হলে তো চিনতো। চৌধুরী নিবাসের রুমগুলো তার চেনা। হসপিটালের রুম এমন তো হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখলো পুরো রুমটা। আবছা আলোয় দেখা যাচ্ছে দেয়াল ঘড়ির কাঁটা। এখন বাজে 2:30। কিন্তু দুপুর নাকি রাত? রাত দিনের তফাৎ বুঝতে এসে জানলায় তাকিয়ে দেখলো রাত। বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? বাবা মা কোথায়? তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কার না কার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, তাহলে মেরে কঙ্কাল করে রোদে শুকাতে দিবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কোথায়, কার বাড়ি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নেয়। তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রয়। আগে বুঝতে হবে নিজের অবস্থানটা, তারপর কিন্তু বোকামি করা যাবে না। আগের বার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামো করায় মার খেয়েছিল। এখন সেসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হয়েছে নাকি? কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকে কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কাজ কাম নাই? সে কি চোখে ঢুলি পড়ে থাকে আর কাউকে চোখে দেখে না নাকি? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে। হিরোইন হিরোইন ফিল পাচ্ছে। এসব ভাবতে ভাবতেই কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করলো। কিন্তু কারো পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতেই আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিঁধল। বাবুই, ঘুম ভেঙেছে তোমার? অন্ধকার ব্যালকনি থেকে অধূরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে ওঠে শীতল। কে ওখানে? কে কথা বলছে? কণ্ঠস্বরটা চেনা লাগছে কেন? অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় দূর চিন্তিত হলো না, বরং ধীরে সুস্থে উঠে বসলো। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইটটা অন করতেই ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় সে চোখ কুঁচকে পিটপিট করে তাকায়। দেখে রেস্টুরেন্টে পরিচিত হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। আমি এখানে কেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে চেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল। তাওবা তাওবা, কি বলো এসব? তোমার মতো বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করব? আর আর আমাকে দেখে কিডন্যাপার মনে হয়? করেননি তো আমি এখানে কেন? আমার আপু কোথায়? হাই হাই, তোমার দেখি কিছুই মনে নেই। ইয়াসিরের কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইল। কি মনে নেই? কিসের কথা বলছেন? তোমার আপু যাওয়ার পর জুবাইয়ের কথা বলতে চলে গেল, তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল। কি একটা স্প্রে করায় হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অবচেতন মানুষের অবচেতন মানুষের ফোন কেড়ে নিল। আমার ফোনও তো নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো। তবে তোমার বোন বা মেজরকে পাইনি। তাই তোমাকে আমার বাসায় এনেছি, কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। কথাটা বলে ইয়াসির গো বেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে, একটা মানুষ, আর যাই হোক, গটগট করে মিথ্যা তো বলবে না নিশ্চয়। কারণ মিথ্যা বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এ লোক তো নিষ্পাপ চাহনি নিয়ে কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসে। নিজেকে নিজেই বাহবা দিল। এভাবে আপাতত অবুঝ পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে, যেন কান্নাকাটি না করে, তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল। ও, ওহো, তোমার নামটাই তো ভুলে গেছি। বাবুই বোধহয়, রাইট? না, শীতল। কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায়, জানো? আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি তুমি কি মাইন্ড করবে? করব। কেন? কারণ এসব নামে ডাকলে শুদ্ধ ভাই চালাকার দিয়ে ধুনাবে।
ধুনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারাকে বুঝাচ্ছি আর কি। ও, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকেই মার তো খাননি, জানেন না চেলা কাঠের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। ও, তাই তো। সরি সরি বাবুই, গল্পে গল্পে ভুলে গেছি। এখন তো বলো। উম, আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। কি খাবে? ওকে, চলো দুজন মিলে রান্না করি। কথাটা বলেই ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই, কিন্তু রান্নার জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় সে বেশ পটু। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে। বাড়িটা নীরব। বাড়িতে আর কেউ নেই নাকি? সে এবার একটু সচেতনা হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলে, সমরেশ ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমসের কবে হলো? বলে কি এই মেয়ে? নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করেছে বলে শোধ নিচ্ছে? তাই হবে। কথাটা ভেবেই সে কোনো মতে হাসি আটকে বলে, আমার নাম ইয়াসির খান। মানুষ জবাই করে আমার নামের আকিকা করেছি আমি। কি কি বললেন? কি জবাই করে? বড় বড় দুটো গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি কি শুনেছো? শুনেছি মানুষ জবাই করে আকিকা করেছেন, কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো। বাদ দেন, আমিই বোধহয় ভুল শুনেছি। কথাটা শুনে ইয়াসির ফিচাল হাসে। তারপর বিড়বিড় করে উত্তর দেয়, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নও। খারাপের নাম করে, খাবারের নাম করে রুমের বাইরে এসে দেখলে বুঝি বাড়িতে আর কেউ আছে কিনা, কারো সাহায্য নিতে পারবে কিনা, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কিনা। বাবুই পাখি, যত চালাকি করো না কেন বের হতে পারবে না সোনা। তুমি কল্পনাও করতে পারবে না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো বকবক করেই যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্না করার ট্রাই করছে, কিন্তু তার খাজে আনারি ভাব দেখে শীতল যা বুঝার বুঝে গেল। এতেও সে একবারিয়ে কিছুই বলল না, বরং আবার জিজ্ঞাসা করলো, বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়? আর একটা ফোন দিন না, বাবাকে কল করি, না হলে বাবা চিন্তা করবে তো নাকি। আচ্ছা বাবুই, লুডুসে কি ঝাল কম দেব নাকি বেশি দেব? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছে করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশি খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না? ভূতের বাড়ির মতো এত শুনশান কেন? পৃথিবীতেই আমার কেউ নেই, সেখানে বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে বিয়ে টিয়ে করেননি? আপনার বউ নেই? না নেই, তবে হবে, শীঘ্রই হবে। আমাকে দাওয়াত দিবেন কিন্তু, আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসবো। হুম, তো তো অবশ্যই, কিন্তু কি উপায় দেবে? একদিনের ইঁদুরের বাচ্চা, সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্টেন্স জিনিস। কেন ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিদুর আমার লাগবে না। তুমি বরং ওসব তোমার শ্রদ্ধেয় ভাইকে দিও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওটাই হবে আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে। আর কতক্ষণ হয়নি রান্না? খেয়ে তো বাড়ি যেতে হবে। ইয়ে মানে ওয়াশরুমে যাব। আচ্ছা, ওয়াশরুমটা যেন কোন দিকে? যে রুমে ছেলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে। হুম। কথাটা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখে রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যি ওয়াশরুমে ঢুকেছে। সেটা দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বল, নট ব্যাড। চলে। বাবুই পাখি হয়ে গেছে আমার। লুডুস খাবে এসো। এটুকু বলে সে দুষ্ট হেসে নিচু স্বরে বলে, প্রথমে তুমি আমার হাতের লুডুস খাবে, এরপর আমি তোমার খাবো। ওকে? কথাটা বলে একটা বাটিতে নুডলস ঢেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থরথর করে কাঁপছে।
কারণ সে বুঝে ফেলেছে সে আবারও বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন সূচ ফুটিয়েছিল সে সজ্ঞানেই ছিল। সে অনুভব করে কাজটা সেই করেছিল। পরের ঘটনা মনে না থাকলেও এটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে সে এখান থেকে বের হবে কিভাবে? এটার লোকেশনটা তো জানে না, আর কিভাবে কি করবে? শুদ্ধ শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজের খবর গিয়ে পৌঁছায়নি? শুদ্ধের কয়েই সে হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিংয়ের উপর চুমু খেলো। চট্টগ্রামে আসার রাতে শুধু খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতের রিংটা দেখে বলেছিল, পৃথিবীর যে প্রান্তেই যাস রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনোই পৌঁছাতে পারবে না। যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত যাই কিছু ঘটে যাক রিংটা যেন আঙ্গুল থেকে না সর। মনে থাকবে আমার কথা? জবাবে সে মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলতে না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেয়া বিশেষ উপহার। সে এবার ঠোঁট কাঁপিয়ে রিংয়ের উপর চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলে, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে তো। হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসা এসে জলদি হাত মুখ ধুয়ে বের হয়। শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে। শীতল কিডন্যাপ হওয়ার পর চৌধুরী বাড়িতে পড়েছে সুখের ছায়া। এবার সীতারা নিজের রাগ সামলাতে পারল না। কল দিয়ে যাচ্ছে তাই বলে অপমান করলেন, যা তা বলেই অপমান করলেন সিমিনকে। কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরপর শুদ্ধ, সায়ন, রুবা বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে। যে যেখানেই যাক চোখ কান যেন খোলা রাখে। তবুও সিমিন বারণ শোনেনি। রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। সে না গেলে আজকের এই দিনটা দেখতে হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি কষ্ট পাবে নাকি বুকে কোলে করে মানুষ করায় মেয়েটার জন্য ওনাদেরও তো সমান কষ্টে বুক ঝাঁঝরা হবে। জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনেই শুধু মায়া আছে, আর কারণেই? এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে? যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দিবে না বলে এত কাণ্ড করলো, শীতলকে খুঁজতে সবার আগে এরাই তো প্রাণপণে দৌড়ে বেরিয়েছে। আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে। শীতলের পছন্দ মাছের ডিম। রান্না করতে দেখলে একটা বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো, তোতা পাখির মতো করে বলতো, হলো বড় মা, দাও না একটু লবণ দেখি। বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিলে আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ভর ধরছিল না বলেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন। সেটাই আচমকা চোখে পড়ে শুদ্ধের। বুঝলো মায়ের মনের কথা। তাই সে মায়ের কান্না থামাতে ছোট্ট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। ছেলের ক্ষুধা লেগেছে তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মলিন মুখে তার পাশের চেয়ারে এক বকর তাকিয়ে খেতে বসে শুনল দুঃসংবাদটা। মুখের কাছে ভাত নিয়েও খবরটা শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেছে। অথচ সারাদিন পর বাড়ি এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবরটা শুনেই পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না ছেলেটা। মনের ক্ষুধা মেটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠল। আর মা হয়ে ওনার কানে ভাসতে থাকলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও আম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকেই পিননের মতো শীতলের জন্য যেমন কাঁদছে, তেমনি ছেলের জন্য কলিজায় ফুটছে। আহারে, আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মুদ্রা কথা, শুদ্ধ সায়ন খারাপ, তারা সীতারার ছেলে। ওদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন, তখন মেয়েকে খুঁজতে তাদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মলিন মুখ দেখে মায়া করেনি, তাহলে আজ কেন তাদের লাগছে? শুধু তাই তো নয়, সিমিন আরো জরুরি কথা গোপন করেছে, যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। সিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমের ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিল এবং সেটার কথা গোপন করেছে। কিন্তু ক্যামেরা এলো কিভাবে, কে লাগালো ক্যামেরা, এসব না হয় পরের কথা। উনি গোপন করলো কেন? কি ভেবেই বা গোপন করলো? এর উত্তরও দিতে পারলেন না সিমিন। তখন সিরাত তারার মনে পড়ে বেশ কিছুদিন আগে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দিয়েছিল। তখনই বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ওয়াইফাই। তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরাটা? ভিডিও কলে থাকা সিমিন এবারও নিশ্চুপ। সিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে শখ। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলেই তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, ছোট মা, আর চুপ করে থেকো না, এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত কথা শুনতে দেখতে পারছি না আমি। অনেক হলো, এবার সত্যিটা বলো সবাইকে। কথাটা বলেই সে এবার এদিকে তাকিয়ে বলে,
বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আনাফ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের তিন বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো। এবং এবং তিন বোনের কৌশলের ভিডিও আনাফের কাছে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়াসিরকে কোথাও না দেখে তাকে আশেপাশে খুঁজলো শীতল, কিন্তু না দেখে ডাকলো দু একবার। কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো। পুরো বাড়িতে লাইন অন থাকায় সে ঘুরে ঘুরে দেখলো। বিলাসবহুল সজ্জায় সজ্জিত পুরো বাড়ি, তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের। বুক ভয়ে বুকে ভয় নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না অবশ্য। সে আরেকবার পেছনে তাকিয়ে আসিরের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজা টানতেই বুঝলো লক করা। লক ধরতেই পিক পিক করে পাসওয়ার্ড চাইলো। সে তো পাসওয়ার্ড জানেই না, তাই অহেতুক আর টিপাটিপিও করলো না। করলে দেখা যাবে শব্দ করে উঠবে। শুদ্ধ রুমের দরজা যেমন বৈদ্যুতিক শক দেয়, কিন্তু এখান থেকে বের হবে কিভাবে? শীতল ধর ধর করে ঘামছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে এক পা পেছাতেই কারো বুকে ধাক্কা খেলো। তখন তার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, হে বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? ব্যস্ত রাস্তার বুক চিরে শাঁসা শব্দে কুচকুচে কালো রঙের একটা গাড়ি চলেছে দ্রুত গতিতে। একের পর এক চলন্ত গাড়িকে ওভারটেক করছে গাড়িটি, যেন ভীষণ তাড়া সবাইকে টপকে এগিয়ে যাবে কেন? অ্যাক্সিডেন্টের ভয়ডর নেই নাকি গাড়ির মালিকের? তাছাড়া সিগন্যাল ভঙ্গ করায় ট্রাফিক কেস ঢুকে দিলে রাস্তায় এসব কথা তো মাথায় রাখতে হয় নাকি? বলা বাহুল্য নিজের জানের কথা স্মরণ করবে না, করলে অবশ্য এভাবে মৃত্যু হাতে নিয়ে গাড়ি টানতো না। মুদ্রা কথা, এইসব কথা ভাবার একদমই সময় নেই এই গাড়ির মালিকের, কারণ সে আছে আপন ভাবনায়, আপন চিন্তায়। তার লক্ষ্য তাকে প্রাণপণে ছুটতে হবে, পৌঁছাতে হবে নিজের গন্তব্যে। এভাবে চলতে চলতে এই গাড়িটা হাইওয়ে পেরিয়ে কিছু দূর গিয়ে থামে জননী নামের পেট্রোল পাম্পের সামনে। গাড়ির জানলা বন্ধ, জানালাতেও কালো কাচ বিধায় দেখা যাচ্ছে না ভেতরের কোনো কিছুই। গাড়িতে পেট্রোল ভরতেই সাহায্য করা ছেলেটা জানলার কাছে 2 টাকা দিলেও সারা শব্দ করলো না কেউ। অগত্যা বিড়বিড় করতে করতে চলে গেল ছেলেটি। খেকিয়ে উঠে বলে গেল পেট্রোল না নিলে জায়গা ফাঁকা করতে, নয়তো দেখা যাবে ভিড় লেগে যাবে। ছেলেটার কথা শুনে গাড়ির হর্ন বাজলো 2বার। এর পরপরই সে গাড়িটির পাশে আরেকটি কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির নাম্বার, কালার, ডিজাইন একই রকম, বোঝার উপায় নেই আলাদা করার। গাড়ি একই ডিজাইন হতে পারে, কিন্তু নাম্বার, ব্যাপারটা অদ্ভুত না? তবে কেউ সেটা খেয়াল করলো না। পাম্পে এলেও কেউ পেট্রোল না নিলেও নিচেও নামলো না, বরং কিছুক্ষণ পর সেভাবে থেকে একই সাথে সামনে রাস্তায় উঠে পাশাপাশি পথ চলতে শুরু করলো। তাদের একসাথে দেখে এবার পেছনে থাকা একটা গাড়িতে বসা বিশু নামের ছেলেটি খেকিয়ে উঠল, ছুড়ল বাংলা গালি। কারণ তারা সাবধানতা অবলম্বন করে শুদ্ধকে ফলো করছিল এতক্ষণ ধরে। এখন গাড়ি একই রকম বিধায় গুলিয়ে ফেলেছে, তবুও থামালো না। গাড়ি দুটোকেই আগের মতো ফলো করতে লাগলো। হঠাৎ আরেকটা গাড়ি আসায় কেমন খটকা লাগলো তাদের। এমন তো হওয়ার কথা না। তাই ছেলেটি ফোন দিল তার মালিককে। মালিক ফোন ধরলো না, ধরলো তার সহকারী। তখন বিশু নামের ছেলেটি বলল, স্যার, একখান ঝামেলা বাইধা গেছে। সব ঠিকঠাকই আসিল, কিন্তু হঠাৎ আরেকখান গাড়ি হান্দাই পড়ছে। এখন বুঝতেছি না কোনটা শুদ্ধ, কোনটা আরেকটা কেডাই জানি। দুটোকেই ফলো করো। করতেছি স্যার। আমগো সামনে 2টা গাড়ি ফুল স্পিডে যাইতেছে। এদিকে যাচ্ছে তোমরাও যাও। শুদ্ধর গাড়ি কখন কোথায় যাচ্ছে সব আপডেট জানাবে আমাকে। জি স্যার। শাওনকেও ফলো করতে বলেছিলাম, লোক সাজিয়ে লাগিয়েছ? হ স্যার, চাপ নিয়েন না, এরা 2 ভাই আমাগো নজরবন্দি। চাপ এমনি এমনি নিচ্ছি না। যার কাজ করছো তার নাম মনে রেখো। সে কাউকে তার কাজে লাগানোর আগে সেই ব্যক্তির কলিজা নিজের কাছে জিম্মি রাখে, যাতে বেইমানি করলেই কেটে টুকরো টুকরো করতে পারে। আর সে ব্যক্তি অন্য কেউ না, ইয়াসির খান। মনে আছে স্যার। গুড, আবারও বলছি, শুদ্ধ চট্টগ্রামের রাস্তা ধরলে সাথে সাথে ইনফর্ম করবে। ওকে দক্ষিণের চা বাগানের আশেপাশের রাস্তায় দেওয়া যাবে না। জি স্যার। কথাটা বলে ছেলেটি কল কেটে তাকালো সামনের গাড়ি দুটোর দিকে। হ্যাঁ, সমান তালে এখনো ছুটে চলেছে গাড়ি দুটো। তারাও কোনো দিকে আর না তাকিয়ে ছুটলো পিছু পিছু। হঠাৎ গাড়ি দুটো দুদিকের পথ ধরলো। এবার ছেলেগুলো ঘাবড়ে গেল, কারণ তারা কেউ জানে না শুদ্ধ কোন গাড়িতে আছে।
জানলে গুলিয়ে ফেলেছে একই রঙের গাড়ি ও নাম্বার হওয়ায়। জানে না বিদায় কোন গাড়ির পেছনে ছুটবে বুঝে উঠতে পারলো না। তারা উপায় না পেয়ে পুনরায় ইয়াসিরের নাম্বারে কল দিল, কিন্তু কেউ কল রিসিভ করলো না। কয়েকবার কল দিতে দিতে কলটা বেজে বেজেই কেটে গেল। অতঃপর নিজেরা আলোচনা করে ডান দিকের পথ ধরা গাড়িটার পেছনে গেল, কিন্তু নজরে পড়লো না দেখে এই গাড়ির স্পিড বাড়িয়ে সামনে এগোতেই দেখে গাড়ি দুটো ঠিক পূর্বের মতোই পাশাপাশি দাঁড়িয়ে আছে। এবার তাদের মাথায় এলোমেলো হওয়ার অবস্থা। মানে কি এসবের? দুই রাস্তায় গিয়েও আবার একসাথে হলো কিভাবে? চৌধুরী পুত্ররা মাইন্ড গেম খেলছে বুঝতে বাকি রইল না তাদের। চলন্ত গাড়িতে বসে অকথ্য ভাষায় গালি দিতে দিতেই ছুটতে লাগলো গাড়ির দুটো পেছনে। এদিকে তিনটে গাড়ি যখন শাসা করে চলে গেল, শুদ্ধ তখন ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তার পাশে ঘুটঘুটে অন্ধকারে ভরা জঙ্গল থেকে। রাস্তায় উঠে তাকালো ডানে বামে, আশেপাশে কারো চিহ্ন নেই, নির্জন চারিপাশ। সে এক পা দুপা করে এগোতেই ঠিক তার সামনে এসে ব্রেক কষলো সাদা রঙের 4 চাকার একটা গাড়ি। সেকেন্ডের মধ্যেই খুলে গেল গাড়ির অপর পাশের দরজা। শুদ্ধার কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে বসতেই গাড়িটা বিপরীত পথ ধরে ছুটতে শুরু করলো। গাড়ির ড্রাইভিং সিটে বসা অর্ক একবার তাকালো শুদ্ধের মুখের দিকে। শুধু সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। তাকে দেখে বোঝার উপায় নেই তার ভেতরকার হালচাল। সে মাঝে মধ্যে ভেবে পায় না একটা ছেলে এতটা অনুভূতিহীন হয় কি করে। সেও তো ছেলে, কিন্তু মাঝে মধ্যে সেও হাল ছেড়ে দেয়। সৌভাগ্যগুণে কটা বন্ধু পেয়েছে, কষ্ট পেলেই ভেতরকার হাহাকার উগলে দেয় তাদের সামনে। অথচ শুদ্ধ এমনই, তার পরিবর্তন নেই। স্বভাব আগে যেমন ছিল এখনো একই রকম। আচ্ছা, শুধু কখনোই কি তার স্বভাবের বাইরে বের হতে পারবে না? কখনোই কি ভালো লাগা মন্দ লাগা মুখ ফুটে কাউকে বলতে পারবে না? শীতল নিখোঁজ, এখন কি শুদ্ধের উচিত না পাগলের মতো করা? অথবা একটু কাঁদা, চুপি চুপি তো কাঁদতে পারে, কিন্তু কাঁদছে না কেন? কাঁদছে না নাকি কাঁদতে পারছে না সে? এই না পারাটা কি তার জীবনের ব্যর্থতা নয়? বন্ধুর মনের অবস্থা বুঝেও মনে হলো এখন কথা বলা উচিত। কথা বললে কিংবা মনোযোগ সরালে মানুষ বিপদের মাঝেও সমাধান দ্রুত খুঁজে পারে। এই জন্যই সে বলে। জিপিএস অন দেখাচ্ছে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ একবার তাকে থমথমে মুখে ছোট্ট করে জবাব দিল। হুম। কোথায় দেখাচ্ছে? শীতল কি জানে ওর রিংয়ে জিপিএস সিস্টেম করা? না। তুই দিয়েছিস রিংটা, এজন্য তোর ব্যাঙ্গাচি আঙ্গুল থেকেই খুলবে না। মিলিয়ে নিস, রিং না খুললে খুঁজে পেতেও সময় লাগবে না। শুদ্ধ আর কোনো কথার জবাব দিল না। সিটে গায়ে দিয়ে তাকিয়ে রইল আকাশ পানে। আকাশের বুকে তারা আছে, চাঁদও আছে। আকাশের কত গর্ব, কত সুখী, তাই না? তার তো চাঁদও নেই, তারাও নেই, যে আছে সে আপাতত নিখোঁজ। আচ্ছা, শীতল কি তাকে ডাকছে, খুঁজছে তাকে? আগে ভয় পেলে তো কেঁদে কেটে একাকার করতো, এখন কি খুব ভয় পাচ্ছে? রাতে ভূতটুতের ভয় দেখালে আদুরে বিড়াল ছানার মতো ভয়ের তো চোখে এদিক ওদিক তাকিয়ে গা ঘেঁষে দাঁড়াতো। যদিও এখন সাহসটা বেড়েছে, এখন ভয় দেখালে সোজা তার বুকে এসে হামলা করে, বুকে মুখ লুকিয়ে উল্টো তাকিয়ে বলে। এ কথাটা অবশ্য মানে, কারণ সে অন্যান্য দায়িত্বের বোঝা নিখুঁতভাবে পালন করলেও কখনো বোধহয় প্রেমিক হতে পারবে না। তার প্রেমিক হতে গেলে সময়ে অসময়ে গফের প্রশংসা করতে হয়, ভালোবাসি বলতে হয় একাধিকবার, অন্যায় হলেও ন্যায় বলে গফের মন রক্ষা করতে হয়। এসব তার দ্বারা সম্ভব হবে না। সবচেয়ে বড় কথা, সে কখনো কারো মন রক্ষা করে চলতে পারে না। মনে এক কথা চেপে রেখে মুখে অন্য কথার বুলি আওড়াতে পারে না। এত সব নায়ের ভিড়ে অন্য সব করতে পারবে, যেমন শুধু তার ব্যাঙাচি চিরসঙ্গী হতে পারবে, অঘোষিতভাবে তার বুক জমিনে তার নামে খোদাই করতে পারবে, বুকে করে আগলে রাখতে পারবে, ঠিকঠাকভাবে লুকোচুরি প্রেম করতে না পারলেও সবার সামনে ব্যবহার দিয়ে বোঝাতে পারবে কে তার কি হয়। ঢাকঢোল পিটিয়ে সে আয়োজন করে ভালোবাসা প্রকাশ করতে না পারলেও আড়ালে গিয়ে শখের নারীর ঠিক কপালে আদর এঁকে দিতে পারবে, খুব করে পারবে শাসন করে পরে তার টুকরো টুকরো আবদার মেটাতে। বিরক্তের সাথে মাঝে মাঝে চোখের কাজল চুড়ি আলতা কিনে এনে দিতে পারবে। এগুলোতে হবে না? এগুলো কি ভালোবাসার অংশ না? আর ব্যাঙাচি কি এসবে খুশি হবে না? সুখী থাকতে পারবে না এসবে? সুখী হতে আর কি লাগে? টাকা?
টাকা দিয়ে এক মুঠো সুখ, ভালোবাসা, বিশ্বাস কেনা যায়? গেলে কোন বাজারে যায়? প্রয়োজনে ব্যাঙাচির জন্য সেই বাজারেরই সুখ কিনতে যাবে সে। যত টাকা লাগুক, অসীম সুখ এনে ব্যাঙাচির পায়ে অর্পণ করে বলবে, চল ব্যাঙাছি ভালো থাকা ভাগাভাগি করি। আমার সবটুকু সুখ তোর, আর তোর সবটুকু দুঃখ আমার। তুই সুখে ভাসবি, আর আমি বুকে দুঃখ নিয়েও তোর হাসিতে তাল মেলাবো। তোর সঙ্গে সঙ্গী হব, বিনিময়ে আমার থাকিস, আর তোর মনে একটুখানি ঠাঁই দিস। আচ্ছা, এসব কি আদৌ বলতে পারবে? সময় কি সেই সুযোগ দিবে? এসব ভাবতে ভাবতে শুদ্ধর মনে হলো বুকের ভেতরে চিনচিনে ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। উফ, অসহনীয়, অবর্ণীয় এই ব্যথা। সময় যেন কাটছেই না। সে কখন পৌঁছাবে সেখানে? কখন দেখবে সুস্থ অবস্থায় তার ব্যাঙাচিকে? সে সুস্থ থাকবে তো? খারাপ কিছু ঘটার আগে সে সেখানে পৌঁছাতে পারবে তো? তার বোকা ফুলটাকে কলঙ্কের কলিমা থেকে মুক্ত করতে পারবে তো? যদি না পারে, সময় যে এখন উল্টো পথে হাঁটছে, বারবার কি ভাগ্য তার সঙ্গ দিবে? কয়েক মিনিটের মধ্যেই তাদের গাড়ি থেকে কয়েক হাত দূরেই ফাঁকা স্থানে একটা প্রাইভেট জেট এসে থামলো। জেটে হাসান বসা। এটা হাসানেরই আপন চাচার জেট। যখন প্রয়োজন হয় কাজে লাগায়। আর এখন বন্ধুর বিপদে এগিয়ে আসবে না তা কি হয়? হাসান শুদ্ধকে দ্রুত আসতে বলল। শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক তাকে জড়িয়ে ধরে। হাসি মুখে কাজ চাপড়ে যেতে ইশারা করে। শুদ্ধ আর দাঁড়ায় না, ধীরে বীরের মতো হেঁটে জ্যাটে উঠে বসে। জ্যাটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ঘুরে উঠতে লাগলো আকাশপথে। অর্ক সেদিকে তাকিয়ে মনে মনে বলে, শুদ্ধ ভাই আমার, তোকে আমি বিজয়ীর বেশে দেখে অভ্যস্ত। এবারও প্রাপ্তি নিয়ে হাসি মুখে ফিরে আসিস ভাই। ইয়া আল্লাহ, আমার কলিজার বন্ধুর সহায় হয়েও সবুজ মেয়েটাকে সম্মান নিয়ে ফেরার তৌফিক দান করো। কথাটা বলেই জ্যাট চোখের আড়াল হতে সেও গাড়িতে উঠে রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। সেখানে তার কিছু কাজ আছে। ছোট মা, আর চুপ করে থেকো না। এবার অন্তত মুখ খোলো। তোমাকে এত এত কথা শুনতে দেখতে পাচ্ছি না আমি। অনেক তো হলো, এবার সত্যিটা বলো সবাইকে। কথাটা বলেই সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আবার বলল, বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আনাফ। শুধু ড্রয়িং রুমেই না, আমাদের 3 বোনের ওয়াশরুমেও ক্যামেরা লাগানো, এবং এবং 3 বোনের কৌশলের ভিডিও আনাফের কাছে আছে। কথাটা বলেই শখ লজ্জায় মুখ ঢেকে শব্দ করে কেঁদে ফেলে। উপস্থিত সকলেই তখনও হতবাক চোখে তাকিয়ে আছে শখের দিকে। এক কথা যেন বিনা মেঘে বজ্রপাত হলো চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে। স্তব্ধ হলো সবাই। মেয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ কেউ কোনো কথাই বলতে পারল না। বলা বাহুল্য, বলার মতো ভাষাই খুঁজে পেল না। কিছুক্ষণ পর সীতারা সিমিনের উদ্দেশ্যে বলে, ভিডিও নিয়ে হানাপ তোকে হুমকি দিয়েছে? এজন্য বাড়ি ছেড়েছিস তাহলে? বড় বোন প্রচণ্ড রেগে শাসন করলে ছোট বোনরা যেমন মাথা নত করে থাকে, ঠিক তেমন ভাবেই সিমিনও মাথা নত করে আছে সীতারার সামনে। সীতারার প্রশ্নে উনি উত্তর দিতে পারল না, কেবল না সূচক মাথা নাড়ালো। ওনাকে না বলতে দেখে সীতারার রাগ বাড়ল। উনি ঠান্ডা মাথায় আবারও বললেন, যা ঘটার ঘটেছেই। তোর চুপ থাকায় বা বাড়ি ছাড়া কিছুই থেমে থাকিনি, থামাতেও পারিসনি। মেয়ের ভিডিও দেখিয়ে হুমকি দিয়েছে, এ ভয়ই পালালি ছোট? এজন্য আমার সংসারের ভিড়টা নড়বড়ে করে দিলি? আমাকে বললেই বা কি হতো? এই তুই আমাকে বড় বোন ভাবিস? এখন যদি শীতলের গায়ে বদনাম লাগে তখন কি করবি তুই? চুপ থেকেও কি পারলি মেয়েটাকে বাঁচাতে? কেন তুই বারবার নিজের করা ভুলে আমার শুদ্ধটাকে পোড়াচ্ছিস তুই? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়েও কি তোর মায়া হয় না রে? এখন যে আমার 3টা মেয়ের গায়ে কলঙ্ক লেপটে গেল, এবার কি করব? এমন বোকামি কেন করলি রে ছোট? আমার মেয়েরা জানলে কিভাবে তাদের বুঝ দিব? কিভাবে তাদের সামলাবো? যায়ের কথায় সিমিন স্থির হয়ে বসে রইল। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। তাকে এবারেও চুপ থাকতে দেখে শখ বুঝলো ছোট মা জীবনে এই কথা মুখে আনতে পারবে না। তাই লাজ লজ্জার মাথা খেয়ে সে বলল, আম্মু, আম্মু, সবার আড়ালে যা যা ঘটেছে সেসব সবার সামনে মুখে আনার মতো না। তোরা কি সোজা কথা বলতে পারিস না? কি হয়েছে, কি ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। কথা কি গলা দিয়ে বের হচ্ছে না তোদের? আর কি কি জানার বাকি আছে আমাদের?
কথা যখন উঠছেই সবটাই বলবি তোরা। মায়ের বকুনি শুনে শখ কুকড়ে গেল। বুঝলো আজকে মুখ খুলতেই হবে। তাই সে বাবার দিকে একবার তাকিয়ে ছোট মার দিকে তাকালো। তখন সিমিন হঠাৎ কল কেটে দিল। ওনাকে কল কাটতে দেখে সীতারা খুব ইচ্ছে করলো ছোট বোনের মতো ছোট জায়ের গালে 2টা থাপ্পড় লাগিয়ে দিতে। ছোট মাকে কল কাটতে দেখে শখের কাছে ব্যাপারটা যেন সহজ হলো। সে থুতনি গলার সাথে মিশিয়ে বলল, আসলে ভাইয়াদের জামাতা হিসেবে মেনে না নেওয়া ছোট মায়ের কাছে অজুহাত ছিল মাত্র। ভাইয়াদের বুক আগলে মানুষ করেছে ছোট মা, সন্তানের মতো ভালোবেসেছে। সেই সন্তানদের দিকে আঙুল তুলতে ওনার বুকটাও ফেটে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে পালিয়ে বাঁচার জন্য ভাইয়াদের কষ্ট দিতে হয়েছে। এটুকু বলেই থামলো শখ। তারপর ঢোক গিলে পুনরায় বলল, আহনাফের কাছে ভিডিও আছে। একথা আহনাফ ছোট মাকে নিজে জানিয়েছে, কারণ আহনাফের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলের দিকে বদনজর দেওয়া। কথাটা বলে শখ আবারও থামলো। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাত শখকে ধরে সোফায় বসালো, মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি এনে খাওয়ালো। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহনা ভিডিও কল দিল। সেসব সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেল করলো। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল, ছেলে দুটোর দিকে আঙ্গুল তুলে মিথ্যে অপবাদ দিয়ে বেরিয়ে গেল। সিমিনের সাথে জায়ের ভালো সম্পর্ক, সে কি কোনোভাবে ব্যাপারটা সিতারাকে জানাতে পারতো না? কাউকে জানালো না, মানা গেল। নিজের স্বামীকে, সাদাতকে তো অন্তত জানাতে পারতো। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলো তো উড়ে গেছে। শখের অর্ধেক কথা শুনে মন্তব্য করলো না। তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বল আমাদের। এই সমস্যার কারণে ছোট্ট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরও কিছু আছে? সবটা বল সোনা। মেজমা, ছোট মা মূলত বাবার সামনে থেকে পালাতেই অজুহাতে দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে, কারণ ছোট মা বাবাকে বড় ভাইয়ের আসনে বসিয়েছে, সেখানেই সম্মানও করে। কিন্তু একদিকে আহ্বানের ভিডিও, আরেকদিকে এআই দিয়ে বাবার ছোট মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিক। মূলত শায়ান ভাইয়ের দল ছাড়ার রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলে মিশিয়ে দিতে প্রতিশোধটা নিতে চেয়েছিল। ছোট মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর বাবা আর ছোট মায়ের নোংরা ছবি ভাইরাল করে দেবে, আমাদের 5 ভাই বোনের কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে, ছোট চাচুকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করবে। এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মেশাবে। এবারেও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল শখের দিকে। কি বলছে এই মেয়ে? এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্য তাহলে ছোটটা বাড়ি ছেড়েছে? ছোট বোন তুল্য ভাইয়ের বউয়ের সঙ্গে এসব শুনে শারাফত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিলেন। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়া উচিত। এখনই বোধহয় মৃত্যুটাকে বরণ করার সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে। এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে। না সামনে এগোচ্ছে, না পেছনে যাচ্ছে, একদমই স্থির। গাড়ির ভেতরের লাইট অফ থাকায় বোঝাই যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে। এখানে থামলো কেন বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের থেকে কিছুটা দূরে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হলেও চাঁদের আলোয় সবটাই পরিষ্কার। কানে বিচ্ছে ঝিঝি পোকার ঝিঝি ডাক। এসব কিছুকে ছাপিয়ে হঠাৎই গাড়ির ভেতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠল। এর পরপরই দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তাল মিলিয়ে উড়াধুরা নাচতে শুরু করলো। কোনো দিকে তাকানোর নামগন্ধও নেই তাদের। হ্যাঁ, মনেই নাচতেই আছে তারা। কেন নাচছে, কি কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনে গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামের ছেলেটাকে গুতিয়ে আরেকজন বলে, কি রে ভাই, হেরা নাচে কেন? হোগর না বোন কিডন্যাপ হয়েছে? টুইন রাগশালা, ওরা কারো আগে এডি দেখ। ভাই এডি তো সায়ান। সায়ন? হ্যারে না,
তফাজ্জল নজরে রাখছে, তয় হেই আইহানে কে? কে জানি, আপনি যেখানে আমিও তো সেখানেই, তাহলে আমি জানবো কেমনে? কথাটা শুনে আরেকজন আতকে উঠে বলে, ভাই, আইহানে তো সায়নার রুবাব, তাইলে শুদ্ধ কই? বস না কইছে শুদ্ধকে নজর রাখতে? আমরা এতক্ষণ 11 নজরে রেখেছিলাম। এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ ফিরল। তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়নার রুবাব। এদিকে দুজনেই সমান তালে নাচছে। এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতেই বলল, এই কে রে তোরা? ডাকাত টাকাত নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচার খুব শখ। যাক, আজ তাহলে শখটা পূরণ হয়েই যাবে। ভাই, আপনারে নাচাইতেছি কেন? আরে ভাই, আর বলিস না, হঠাৎ করে কোমরের রগ চড়াং করে উঠল। তারপর আর সোজা হতে পারছি না, চিৎকাতো হতে পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল, নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে, তাই নাচতেছি। একা একা নাচতে কি আর ভালো লাগে? তাই ছোট ভাইকে সঙ্গে নিয়েও নাচতেছি। তোরা যখন এসে গিয়েছিস, তোরাও জয়েন কর। পেয়ারা নাই, এমনি এমনি নাচাবো না। আগে নেচে নি, তারপর একসাথে কাঁচা টানবো নে। সায়নার কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুঁচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে। কারণ শুদ্ধ যদি চট্টগ্রাম পৌঁছেও যায়, তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল করো নজরদারি করতে, কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝে উঠতে পারল না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না। তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সঙ্গে মাতলামো করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আর একবার ঘুরে তাকাতো, তাহলে দেখতেই পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সায়নের ফোনে কল আসে। দ্রুত কলটা রিসিভ করতেই শুনতে পেল সিতারার কান্নার স্বর। শখের বলা কথা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলল, থাক, মরা মানুষের নামে ক্ষোভ পুষে রেখো না আম্মু, বাদ দাও ওইসব। ছেলের কথা শুনে সিতারা প্রচন্ড অবাক হলেন। বিস্ময় ভরা কণ্ঠে বলল, মরা মানুষ মানে? কার কথা বলছি বুঝিসনি বাবা? আমি আহানাফ, ওই আহানাফের কথা বলছি। আমিও। আহানাফ মারা গেছে কবে? ওই যেদিন ওর যমদূত ওর পাপকর্ম সম্পর্কে জেনেছে। হেই বাবুই পাখি, পালাচ্ছ বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদুরি সুরে কথাটা বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলের শরীরটা থরথর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগলো সে। এদিকে গলাটাও শুকিয়ে কাট। আতঙ্ক ভয়ে বুকটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ। তাকে বারবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে। চৌধুরী বাড়ির কেউ না পৌঁছানো অবধি নিজেকে সেভ করতে হবে। নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হবে। তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেফ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটাও কষ্ট পাবে যে, আর বেঁচে থাকতে সে কখনো তার কষ্টের কারণ হবে না। মেয়েটা সেই বয়সে ছোট হতে পারে, দুনিয়া সম্পর্কে জ্ঞান কম থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে এই কদিনে শুদ্ধের প্রতি ভালোবাসা জমিয়েছে, সেটা একদম খাঁটি। এই ভালোবাসায় না আছে খাত আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। সেই পুরুষটাকে কষ্ট দিবে সে? দিয়ে নিজে ভালো থাকতে পারবে তো? ভালো থাকাটুকু পরের হিসাব। সে কি বাঁচতে পারবে? পারবে না, পারবে না, কখনো না। কখনো যদি সে নিজের শুদ্ধের কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে এই পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। মাত্রই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ এখন মনে হয় তাকে ছাড়া বাঁচা অসম্ভব। তবে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। ক্ষেত্র বিশেষ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সহজ সরল বোকাশোকা থাকা ভালো, কেননা বেশি বুঝলে ঝামেলা। কিন্তু এতটা বোকা হওয়া যাবে না যে অন্যরা চাইলে সহজে ক্ষতি করতে পারে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ, সারা পথ কাটায় ভরা। এখন তাকে কাটা দেখে পথ চলতে হবে। ঠিক ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুদ্ধ আসবেই। পৃথিবীর যে প্রান্তেই আসি তাকে লুকিয়ে রাখুক,
যেভাবেই হোক শুদ্ধ সেখানে পৌঁছাবে। শুধু শুদ্ধ নয়, তার বাকি ভাইরাও তাকে পাগলের মতো খুঁজতে বের হবে, এটাই তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান, নিজেকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছ থেকে সে নিজেকে কতক্ষণই বা সেভ করতে পারবে বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দুটো কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস, এক বাড়িতে এত রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামো হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনাও যদি ঘটে যায় কিছু করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না, শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী থাকবে প্রাণহীন জড় বস্তুগুলো। আবার নিজে নিজে একটা কিছু করবে, এটাও রিস্ক হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি আর একজন সুঠাম দেহের পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না, কখনোই না। বরং গায়ে শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এসে অবধি তার প্রতিটা কদমেই নজরবন্দি করছে, এমনভাবেই তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে কিভাবে পালাবে সে? সে যে এখানে আছে, শুদ্ধের কাছে অন্তত একটা ক্লু পাঠাতে হবে। আগেরবার জানানোতে তো প্রাণে বেঁচে ছিল, কিন্তু এবার কেউই তার বর্তমান অবস্থার কথা জানে না। এমনকি সে এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টে স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে নিশ্চয়ই পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইরাও হন্য হয়ে খুঁজছে। বিশুদ্ধ পুরুষটার কানে ও নিখোঁজের কথা পৌঁছেছে তো? সে কি খুব বেশি রেগে গেছে? বকছে খুব? বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবু নিতে আসুক। তার এখন খুব ভয় লাগছে। অজানা ভয়ে অন্তরাত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এটুকু সময়ে এসব নানান কথা ভাবতে ভাবতেই শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠো করে ধরে। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়লো, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো। এরপর ঢোক গিলে মুখে হাসি এঁটে ধীরে ধীরে পেছনে ঘুরতেই দেখে অ্যাসিড তার কাছাকাছি দাঁড়িয়ে আছে, ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে থুতনি গলার সাথে ঠেকিয়ে নেয়। তারপর আচমকা ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি, তাও এত রাতের বেলা? ইয়াসির এখনো ঠান্ডা দৃষ্টিতেই তাকিয়ে আছে। তার অন্তভেদী চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল ঢোক গিলে পুনরায় মিনমিন করে বলে, একা বাড়িতে থাকার অভ্যাস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়, সেন্স হারিয়ে ফেলি। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অবধি একা ফেলে যাবেন না প্লিজ। কথাটা বলে শীতল হেঁচকি তুলে কেঁদে ফেলে। আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখলেও এবার আর সম্ভব হলো না। অভিনয় ভালো জানে সে, কিন্তু তার থেকেও বড় অভিনেতা তারই সামনে দাঁড়িয়ে, নয়তোবা কিডন্যাপ করে এনে মন ভোলা গল্প শোনায়। তাকে অঝরে কাঁদতে দেখে ইয়াসির এগিয়ে আসতেই শীতল দুপা পেছনে পিছিয়ে যায়। তাতে ইয়াসিরের রাগ হয়, ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে এই মেয়েকে এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে এসে বলে, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম? তার মানে আমাকে সারা বাড়ি খুঁজছো? হুম। পাওনি? না। কোথায় কোথায় খুঁজেছো? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি নয় আমাকে নয় খুঁজছো তোমার পালানো পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে এই মাঝরাতে পালাবো? মিথ্যা কি রেগুলার বলো নাকি মাঝে মধ্যে? সুযোগ বুঝে। ভেরি গুড, আমিও। ইয়াসির কথাটা বলতেই শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটে। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটার সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দিতে দেখে ভ্রু কুচকায় শীতল, হামতামতা করে বলে, আপনার সঙ্গে আমার কত মিল, তাই চিমটিটা দিলাম। লেগেছে খুব? আচ্ছা সরি। পাকনামি সাইডে রেখে এবার খাবে চলো। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না, ডাকাতরা নিয়ে গেছে। ওহ তাই তো, তা আশেপাশে দোকানপাট নেই? কল করা যাবে না? না, এখন মধ্যরাত, আশেপাশে দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমাকে বাসায় দিয়ে আসবো।
এখন এসো, খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শ্রদ্ধার রুমে ঘুমাতে, একসাথে এক বেডে? না, একসাথে না তো। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়ি না থাকে তখন আমি ওই রুমে ঘুমাই, কি যে শান্তি লাগে। ও, আই সি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুম আসেই না, তাহলে এক কাজ করো, আমার কোলে বুকে আমার কোলে বসে বুকে মাথা রেখে তুমিও ঘুমাও, ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যে আমাকে কোলে বুকে জাপটে ধরে ঘুম পাড়াবেন? তাছাড়া আমার এত হ্যান্ডসাম বাবা চাই না, মানুষ মন্দ কথা বলবে। কথাটা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ননসেন্স মেয়েটা বলে কি? আর বেবিকেই পুরুষ মানুষ বুকে জড়িয়ে ঘুম পাড়ায়? বুকে পাড়ায় না। নিজের মুখে স্বীকার করছে সে হ্যান্ডসাম, আবার বলে কিনা সে নাকি হ্যান্ডসাম বাবা চায় না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না, শেষে কিনা বাবা। মুদ্রা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক লাগছে। কবে এত ধৈর্য হলো তার? কবে বা মেয়ে মানুষের প্যানপ্যানানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখলো? আজ শীতলের জায়গায় অন্য কেউ থাকলে হাল বেহাল করতো এতক্ষণ, কিন্তু কেন যেন এই মেয়েটাকে খুব কাছে ঘেঁষতে পারছে না। জোর জবরদস্তিও করতে মন সায় দিচ্ছে না। পুতুলের মতো হাতুড়ে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিন কত নারী কত দেহের স্বাদ নিয়েছে ধারণারও বাইরে। তাদের প্রতি কখনোই মায়া হয়নি, কাউকে এতটা আদরে লাগেনি। বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনার দোহাই দিয়ে যন্ত্রণায় কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখন যে এসেছে, শারীরিক যন্ত্রণায় সে কুঁকড়ে উঠেছে, ভয় পেয়েছে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেঝকন্যার স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটাও এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে, অনুধাবন করছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবলমাত্রই মোহ, আর মোহের পেছনে দৌড়ে সময় নষ্ট করার মানেই হয় না। এতদিন মোহকে মায়া ভেবে একই জব চপে গেছে, কিন্তু আর না। সে বুঝে গেছে তার অবুঝ মনের কথা, অনুভূতির কথা, উপলব্ধির কথা। কিন্তু সে তো ভালোবাসার রুলস জানে না, কোন নিয়মে ভালোবাসতে হয় তাও জানে না। নুডলস খাওয়ার মুড চলে গেছে, এখন খাবো না কিছু। আমাকে একটু ঠান্ডা পানি দেন। আমার মা, বোন, ভাই কেউ নেই। আমি জানি না কোনো মেয়ের সাথে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, না খেতে চাইলে কিভাবে হাতে তুলে খাওয়াতে হয়, কিন্তু কিভাবে তাদের মন ভালো করতে মেরিয়েলি ব্যাপার বুঝতে আগ্রহী ছিলাম না কখনো। সেসব আমার পেশার সঙ্গে যাইও না। শুরু থেকেই তোমাকে যথেষ্ট ভদ্রতা দেখিয়েছি, নিজেও ভদ্র আছি। তবে জানো তো বাবুই, ভদ্রতা সাইডে রাখতে আমি খুব রুড পার্সন, এতটাই রুড যে তুমি নিতে পারবে না। তাই বলছি, কথা বাড়িও না, খাবে এসো। শুধু জানে এই পিচ্চি মেয়েটার সঙ্গ তার ভালো লাগছে। তার বোকা বোকা কথায় খুব হাসতে ইচ্ছে করছে। পালাতে গিয়ে ধরা খেয়ে যখন কেঁদে ফেললো, তখন কিছু মিষ্টি লাগছিল দেখতে। ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিয়ে জোর করে হলেও চুমু খেতে, কিন্তু সেসব করতে গেলে ভয় পেয়ে ঘাবড়ে যেতে পারে। তাই সে থমথমে মুখেই তাকিয়ে দেখছিল। কিন্তু তাকে তাকাতে দেখে শীতল ভাবলো সে আবার রেগে গেছে, তাই বলল। কথাটা বলেই আসি শীতলকে টেনে ডাইনিংয়ে নিয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এত ডিশের মধ্যে নুডলস নেই, টেবিল ভর্তি সব ইতালিয়ান খাবার। শীতল ড্যাব ড্যাব করে তাকিয়ে প্লেট নিজের দিকে টেনে নিল। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। আল্লাহ জানে খাবারে কোনো কিছু মেশানো টেশানো আছে কি না। একবার খাবে না বললে যদি রেগে যায় বা কোনো সন্দেহ করে, সে ভয়ে ভয়ে মুখে খাবার দিয়ে চিবানোর আগেই ইয়াসির বেশ নরম সুরে বলে, বাবুই, আমি মনের কথা চেপে রাখতে পারি না। এতক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করলাম ঠিকই, বাট পারলাম না। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগার ধরন বিয়ে করে বউ করার মতো। প্লিজ আমার কাছে থেকে যাও। আমারও আপনাকে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই নীল চোখ দুটো। আমি সিঙ্গেল হলে ক্রাশ খেতাম। আপনি না বললেও
ওই চোখের মায়ায় পড়ে আপনার গলায় ঝুলে পড়তাম। কিছুদিন আগে এলে কিছু করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বর্তমানে এক পুরুষে আসক্ত। আমার একটা বিশুদ্ধ পুরুষ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার ব্যক্তিগত পুরুষ আরেক দিকে। আমি ছোট মানুষ ভেবে ভাববেন না, তাকে ছোট করেই ভালোবাসি, মোটেও তা নয়। তাকে আমার পুরোটা দিয়েই ভালোবাসি। নিখোঁজ হয়ে এই যে আমি এখানে, আমার বিশুদ্ধ পুরুষের মনের অবস্থা আমি দূরের থেকেও অনুভব করতে পারছি। আমি এতটাও জানি সে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। সে আবার অন্য ধাঁচের পুরুষ কিনা যদি জানে আপনার সঙ্গে অহেতুক বকবক করেছি, তাতেও রেগে যাবে। আর যদি জানে ক্র্যাশ খেয়েছি, তবে আমাকে জ্যান্ত কবর দিবে। ভুলে যাও তাকে। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শেখাবো। না, আপনি বরং অন্য মেয়ে বেছে নিন। ঘটকালি না হয় আমিই করব। কথাটা শুনে ইয়াসির ঠান্ডা দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। শীতল নির্বিকারভাবে মুখে খাবার দিয়ে ধীরে ধীরে চিবোতে লাগলো। তখন ইয়াসির আবারও বলল, আমার হয়ে থেকে যাও, এক পৃথিবীর সুখ এনে দিব তোমার কাছে। সুখে না থাকলে সুখে থাকার লোভ করতাম, কিন্তু আমি তো সুখী। কে নেই আমার? কি নেই? আমার সব আছে, সবাই আছে। তাহলে আপনার কাছে কেন থাকবো? তাহলে প্রমাণ হয়ে যাক পালাচ্ছিলে তুমি, কিন্তু কেন? কারণ আমি বুঝে গেছি আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন। কিডন্যাপ করলেও কি মেরেছি নাকি বকেছি? কিছুই তো করিনি। খুব 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 আদরে রাখতে যাচ্ছি, ভালো লাগছে না না? শীতল চোখ তুলে তাকালো না। এতক্ষণ অভিনয় করতে করতে নিজেরও অসহ্য লাগছে। ইচ্ছে করছে কাঁটা চামচটা এই হতচ্ছাড়া চোখে ঢুকিয়ে দিতে। টেনশনে তার শ্বাস আটকে আসছে, আর এই লোক কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে। তবে সে রাগ দেখালো না, হাসলোও না, এমনকি ভয়ও পেল না। তবে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাসি মুখে পাল্টা প্রশ্ন ছুড়ল, আমার বোন কোথায়? অগ্নিকন্যা ডাকেন আমার বোনকে, অথচ আজ কিডন্যাপ করলেন আমাকে। কিন্তু কেন? ইয়াসির এবার অবাক হলো। প্লেটে নাড়াচাড়া করতে থাকা চামচ থেমে গেল। রুকুচকে বলল, তুমি জানলে কিভাবে? শীতল জবাবের আশেপাশে না গিয়ে খিলখিল করে হেসে উঠল, চোখে মুখে দুষ্টমির ঢেউ। এই মুহূর্তেও ইয়াসির চেয়ারে হেলান দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিশ্চুপ হয়ে কতক্ষণ দেখলো চঞ্চলাবতীর মিষ্টি চঞ্চলতা। প্রয়োজনে শ্রদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না। এরপর নিজেও ফিচেল হেসে বলে। কথাটা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা, যতক্ষণ পর্যন্ত আপনজনরা সুস্থ থাকে। নয়তো আমিও কিন্তু চৌধুরীদেরই রক্ত। ও হ্যাঁ, কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, তার দিকে শুধু হাত বাড়িয়েই দেখুন না, হাতটা হাতের জায়গায় রাখি কিনা। প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবু। কথাটা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ। নয়তো আমি কিন্তু চৌধুরীদেরই রক্ত। কি যেন বললেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, শুধু হাত বাড়িয়ে দেখুন হাতটা হাতের জায়গায় রাখি কিনা। পাখি, একদমই ছাড়ছি না। বয়স কত তোমার? 16, 17 or 18? বয়স যতই হোক, ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি। আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরো অনেক কিছু জানবেন। ফিরতে দেরি হলো তো? আমি ফিরবই। বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নিবে। কিন্তু ওই যে একজন মুড়ি পুরুষ আছে না, তার জন্য হলেও আমাকে ফিরতে হবে। ফিরতে দিলে তো? জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম। সেও আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন করলো কি, আমাকে ডেকে হুমকি দিল তাকে আমার ব্যবসায় শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে। আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম। দুজন ব্র্যান্ডেড ওয়াইন পান করে
ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠলো না। কত করে ডাকলাম, আমার ডাক শুনলই না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্ক। 1 সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা 4 দিন নাকি মরার মতো ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক। ওয়াইনের সাথে সেদিন কত কড়া ডোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কিনা হয়তো সেও বুঝেছিল। এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বন্ধুরা দুষ্টামি করবে, স্বাভাবিক তাই না? দুষ্টামি ভেবে মাফ করে দিলাম। এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে সে। পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম, কিন্তু সুন্দর করে বোঝালাম এসব না করতে, কিন্তু সে আমার কথা শুনলই না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি বালিতে পুঁতে শিরশ্ছেদ করলাম। চমৎকার হয়েছিল ওর শিরশ্ছেদ করা। শিরচ্ছেদ কি বোঝো তো বাবুই? হুম। বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বাহ, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন? আমরা তো কেউ আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি, বরং আপনি এই শুরু থেকে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরোচ্ছেদ করা? ভদ্রমেয়েরা এভাবে কথা বলে না বাবুই। এবার কিন্তু রাগ হচ্ছে আমার। রাগ হচ্ছে? ওমা কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি, তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন না সমরেশ ভাই। সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু। ধরেন কেউ রেগে গেল, ফাট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল, ব্যাস রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার, তাই না? আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো তো? জানি তো, এটাও জানি আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লন্ডারিং এর কাজ করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমার কেন জানি মনে হচ্ছে সেই সব জায়গার একটা জায়গায় আমরা এখন আছি। ও লাভলি, ব্রোভা। বাবুই, ব্রোভা আর কি জানো আমার ব্যাপারে? আর 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 ও হ্যাঁ, মনে পড়েছে। আপনার প্রিয় খাবার নারী দেহ। সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়। সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গের সঙ্গী হতে পারে। ইয়াসিরও হাসে, তবে হাসতে হাসতে শক্ত হাতের উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গল গল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণের প্রতিরোধ করার সময়টুকু পেল না শীতল। তবে নোনতা ভাব অনুভব করে বুঝলো ঠোঁট কেটেছে, জিহ্বাটাও কেটেছে। সে কাটার ঠোঁট চেপে ধরে হাসলো। আবারও প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধের মতো কেউ হতে পারবে না। কেউ তার অহেতুক বকবক শুনবে না, রাগও দেখাবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকে কত আদরে সুরে কথা বলেই যাচ্ছিল। ডাকের কি বাহার, বাবুই, বাহ। কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করলো। এক নিমিষেই আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতলও যে চৌধুরীদের জাত এটা ভুললে চলবে না। সে ওড়না দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলে মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন? কথাটা বলেই শীতল তড়িৎ কাটা চামচ তুলে ইয়াসিরের হাতে গেঁথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাতটা ধরে নেয়। বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরে। শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছোটানোর। এখন নড়তেও অক্ষম সে। তারই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে ওঠে। এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়? ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতের মুঠোয় শীতলের দুহাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বেনুনিটা নেড়ে চেড়ে দেখল। এরপর বেনুনির আগা ধরে সেটা সাপের মতো টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে
মুখ করে বলে, ফুস। এই কাজটা করে নিজেই হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি ঠেকালো। এই পিচ্চির রাগও আছে। সে তো এলোভেলো ভেবেছিল, তবে মানতেই হয় এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলেই বোকা সেজে থাকে। কথাটা ভেবেই সে শীতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলে,